কি ইংরেজি শেখার সময় এই ভুলগুলো করছো? এই ভুলগুলো করলে কিন্তু কোনো দিনই ইংলিশে ডেভেলপ করতে পারবে না। আজকের ভিডিওতে আলোচনা করব এরকম বেশ কিছু মেজর এবং খুব গুরুত্বপূর্ণ ভুল যেগুলো অনেকেই তোমরা ইংরেজি শেখার পথে করে চলেছো নিয়মিত। দেখতে থাকো ভিডিওটা, এবং যদি তোমরা রেজোনেট করতে পারো, রিলেট করতে পারো আজকের ভিডিওর সাথে, আমায় কমেন্টে জানিও কারা কারা এই ভুলগুলো করছো। আজকের ভিডিওতে বলবো ভুলগুলো কি কি আর কিভাবে সেগুলো এড়িয়ে চলতে পারবে এবং তোমরা ইংলিশটাকে আরো তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে সেই বিষয়। এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও পার্ট 1 দিয়ে রেখেছি, ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ভিডিওটা এইখানেও আমি লিংক করে দেব। আজকে বলবো সেই পার্ট 2, থিংস টু অ্যাভয়েড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফাস্টার, পার্ট 2। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সব সময় ট্রান্সলেশন করা। গুগল ট্রান্সলেট আমাদের হাতের কাছে এসে যাওয়ার ফলে আমরা সবসময়তেই স্মার্টফোনে কোনো কিছু বাংলা থেকে ইংরাজি করতে হলেই আমরা সেটা গুগল ট্রান্সলেটে দিয়ে দিই। এর ফলে যেটা হয়, এর ফলে আমাদের খুব কমন, খুব সোজা স্টক ফ্রেজেসও কিন্তু আমরা মেমোরিতে রাখতে পারি না। এমনিতেই আমাদের মোবাইল আসার ফলে আমাদের মেমোরি কিন্তু খুব কমে গেছে, মেমোরির পাওয়ার। তোমরা মনে করে দেখবে এবং বাবা মাকেও জিজ্ঞেস করবে, যখন মোবাইল ছিল না তখন আমরা প্রচুর ল্যান্ডলাইন নাম্বার কিন্তু মনে রাখতে পারতাম, মুখস্থ রাখতে পারতাম। এখন কি সেগুলো পারি? এখন চট করে আমরা স্মার্টফোনে নাম্বারটা দেখে নিই। কেন? এখন আমাদের মেমোরি কমে গেছে, ফোনের মেমোরি বেড়ে যাচ্ছে। জিবির পর জিবি শুধু আমরা ফোন মেমোরি বাড়িয়ে চলছি, নিজেদের মেমোরি কিন্তু কমে যাচ্ছে। সিমিলারলি আমাদের ইংরাজি শেখার ক্ষেত্রেও কিন্তু এই ভুলটা হচ্ছে। যাই কিছু আমাদের ইংরাজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরাজি করার দরকার পড়ছে, আমরা গুগল ট্রান্সলেটে কিন্তু দিয়ে দিচ্ছি। ট্রান্সলেট করলে নিজেদের মেমোরিটা কিন্তু কাজ করবে না। যেখানে ধরো ফোন নেই, তোমায় নিজে থেকে ভেবে ট্রান্সলেট করতে হবে, সেখানে তুমি করতেই পারবে না। তোমার কাজ হচ্ছে কিছু কমন স্টক ফ্রেজ রেগুলার মুখস্থ করা এবং সেগুলো রেগুলার প্র্যাকটিস করা, যাতে সেইগুলোর ক্ষেত্রে অন্তত তোমায় গুগল ট্রান্সলেট ইউজ করতে না হয়। 2 নম্বর পয়েন্ট, সবসময় সব সেন্টেন্সের ট্রান্সলেশন কিন্তু ঠিক হয় না। উদাহরণ দিয়ে বলি, তোমরা তো অনেকেই ট্রান্সলেট করো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, আমি আমার ভিডিওতেও শেখাই, যেখানে আমি সেন্টেন্স প্র্যাকটিস করাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ট্রান্সলেশন কাজ করে না। কোন ক্ষেত্রে এই ট্রান্সলেশন কাজ করে না চলো দেখে নিই। প্রবাদ প্রবচন, ইংলিশে আমরা যখন প্রভার্বস পড়ি, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন কুকুর তেমন মুগুর। এটার ইংলিশ কি হবে? টিট ফর ট্যাট। এই টিট ফর ট্যাটে কোথাও কি কুকুর মানে ডগ, কোথাও কি মুগুর ডাম্বল এই জাতীয় ইংলিশ আছে? নেই। তাহলে তুমি যদি যেমন কুকুর তেমন মুগুরের ট্রান্সলেশন দাও তাহলে তুমি পারবে না। আবার দেখো, নাচতে না জানলে উঠোন বাঁকা। A bad workman always quarrels with his tools. A bad workman always quarrels with his tools. কিন্তু এই সেন্টেন্সে কোথাও নাচ মানে ডান্স, না ডান্সার, উঠান এগুলো আছে? তাহলে প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন কিন্তু এইভাবে শেখা সম্ভব নয়। কারণ প্রবাদ প্রবচনের ক্ষেত্রে কিন্তু কখনো লিটারাল ওয়ার্ড টু ওয়ার্ড, শব্দে থেকে শব্দের ট্রান্সলেশন খাটে না। সেক্ষেত্রে তোমাকে এই প্রভাবসগুলো মুখস্থ করতে হবে, তাই তোমার মেমোরিটা স্ট্রং করতে হবে। এটা তখনই করা সম্ভব যখন তুমি ফোন মোবাইলের ওপর নির্ভরতা ছেড়ে নিজে মুখস্থ করবে, রেগুলার প্র্যাকটিস করবে লিখে অথবা বলে। 3 নম্বর পয়েন্ট, অলওয়েজ লার্নিং অ্যান্ড নট ইমপ্লিমেন্টিং। শিখছো প্রচুর কিছু কিন্তু প্র্যাকটিস করছো না বা ব্যবহার করছো না। আমরা ভোকাবুলারি তৈরি করার জন্য বা স্টক অফ ওয়ার্ড বিল্ড করার জন্য অনেক শব্দ পড়ি, অনেক শব্দ এদিক ওদিক থেকে শিখি, কিন্তু সেটা কিন্তু আমার শেখাটা সম্পূর্ণ হবে না যদি না আমি সেই শেখাটা আমার লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ইউজ করি। তাই তোমাদের কাজ হচ্ছে যেখান থেকে যা শিখছো সেটা কিন্তু রোজকার জীবনে অল্প অল্প করে ব্যবহার করা। মিররের সামনে দাঁড়িয়ে মিরর প্র্যাকটিস করো, লেখো, 1 পেজ করে লেখো যা শিখছো। এর মাধ্যমেই কিন্তু রেগুলার বলা, রেগুলার লেখার মাধ্যমেই কিন্তু তোমার ইংলিশ শেখাটা কিন্তু সম্পূর্ণ হবে। কারণ শিখছো অনেক কিছুই, ইনপুট হচ্ছে, প্রসেস তখনই হবে যখন তুমি আউটপুট দিতে শুরু করবে। যখনই তুমি লিখতে শুরু করবে, যখন দেখছো লেখাটা আসছে না, তার মানে ঢুকেছে মাথায়, প্রসেস হয়নি। আবার তোমাকে তাহলে সেগুলো মনে করতে হবে, প্র্যাকটিস করতে হবে।
এইভাবে যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু শেখাটা সম্পূর্ণ হবে। দেখে নিচ্ছি পরের পয়েন্টটা। ইংলিশ শেখার ক্ষেত্রে আরেকটা ভুল করে থাকি, আমরা কথা বলার ওপর খুব জোর দিই, স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে, স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে, তারপর জোর দিই কোনটা, রাইটিং স্কিল, লিখতে ঠিকঠাক হবে। কিন্তু লেখা বা বলা কোনোটাই ঠিকঠাক হবে না যতক্ষণ না শোনা এবং পড়াটা ঠিকঠাক হচ্ছে। লিসনিং স্কিল আমরা ভীষণভাবে এড়িয়ে যাই, রিডিং স্কিলটাকেও অতটা পাত্তা আমরা দিই না যতটা পাত্তা আমরা স্পিকিং স্কিলকে দিই। বলবে কিভাবে যদি না শোনো, লিখবে কিভাবে যদি না পড়ো। আমার ভিডিওতে কিন্তু স্পিকিং স্কিলের সাথে সাথে লিসনিং আর রিডিং স্কিল কিভাবে ডেভেলপ করবে তার ভিডিও দেওয়া আছে, আই বাটনে লিংক করা থাকবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেইগুলো দেখে তোমাদের লিসনিং আর রিডিং স্কিলটাকে ডেভেলপ করো। লিসনিং আর রিডিং স্কিলটাকে আমরা রিসেপটিভ স্কিল বলি, মানে আমরা রিসিভ করি, আমরা মাথার মধ্যে ঢোকাই, কানের মাধ্যমে এবং চোখের মাধ্যমে আমাদের শব্দ, সেন্টেন্স, ভাষাটা মাথায় ঢোকে। আর স্পিকিং বা রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস, আমরা কিছু প্রডিউস করি, আউটপুট। আউটপুটের ওপর আমরা জোর দিই, ইনপুটের দিকে জোর দিই না। কিন্তু ইনপুট না হলে আউটপুট কিভাবে হবে এইভাবে তোমরা ভেবে দেখি না। তাই তোমাদের ইংরেজিটা সাবলীলভাবে, দ্রুত এবং সঠিক উপায়ে তাড়াতাড়ি শিখতে গেলে যেটা করতে হবে সেটা লিসনিং স্কিল এবং রিডিং স্কিলটাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি মনে করো তোমরাও এই ভুলগুলো করছো তাহলে আজ থেকে এই ভুল করা বন্ধ করতে হবে। নতুন বছরে নতুনভাবে প্রতিজ্ঞা করতে হবে যে খুব সুন্দরভাবে দ্রুত আমরা কি করে সঠিক উপায়ে ইংরেজি শিখব। তার জন্য ইংলিশপিডিয়া বা বাংলায় এসআর এর সাথে থাকতে হবে এবং আমার ফেসবুক পেজটাও ফলো করতে হবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্টে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।